3 ডিসেম্বর 1984 ঠিক রাত 12টার সময় ভোপালের ট্রেন স্টেশন ভোপাল জাংশনে স্টেশন সুপারিনটেন্ডেন্ট এইচ.এস. ভুরবে আর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট গুলাম দস্তগীর তাদের নাইট ডিউটি করছিলেন। রাত 1টা নাগাদ গোরখপুর বম্বে এক্সপ্রেস ট্রেন স্টেশনে পৌঁছায় ও দস্তগীর তার কেবিন থেকে বাইরে আসেন। তখন হঠাৎ করেই তার চোখ জ্বলতে শুরু করে আর কাশি শুরু হয়। এইসব বলার জন্য তিনি তার সিনিয়র মানে ভুরবেকে খুঁজতে থাকেন, কিন্তু তিনি তাকে কোথাও দেখতে পান না। কিছুক্ষণ পর তিনি ভুরবেকে মাটিতে পড়ে থাকতে দেখেন ও নিঃশ্বাস প্রশ্বাস চেক করে বুঝে যান তিনি আর বেঁচে নেই। দস্তগীর তৎক্ষণাৎ বুঝে যান ওখানে কি হচ্ছে। আসলে ব্যাপারটা ছিল ভোপাল জাংশন স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ইউনিয়ন কার্বাইড নামক একটি ফ্যাক্টরিতে ভয়ঙ্কর গ্যাস দুর্ঘটনা ঘটে। 40 টন প্রায় 36,000 কেজি বিষাক্ত গ্যাস এই ফ্যাক্টরি থেকে লিক হচ্ছে। এমআইসি, হাইড্রোজেন সায়ানাইড, ফসজিনের মতো বিভিন্ন বিষাক্ত গ্যাস এখান থেকে বার হয়ে খুব দ্রুত হারে শহরের চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ট্রেন স্টেশনে গুলাম দস্তগীর এখন সব থেকে সিনিয়র। তিনি ঠিক করেন গোরখপুর বম্বে এক্সপ্রেস ট্রেনকে তাড়াতাড়ি সেখান থেকে বার করতে হবে। ট্রেনের সময়সূচি অনুযায়ী ট্রেন সেই স্টেশন থেকে আরো 20 মিনিট পর ছাড়ার কথা ছিল। দস্তগীর চাইছিলেন না ট্রেন সেই স্টেশনে দাঁড়িয়ে থাকুক, তাই তিনি প্রোটোকল ভেঙে ফেলেন ও স্টেশন স্টাফদের বলেন স্টেশন থেকে ট্রেন ক্লিয়ার করতে। আর এই প্রোটোকল ভাঙার পুরো দায়িত্ব তিনি নিজের ওপর নেন। এরই মধ্যে দেখা যায় স্টেশনে ভিড় বাড়তে থাকে। যখন এই ঘটনাটি ঘটে তখন বেশিরভাগ লোকজন নিজের বাড়িতে ঘুমাচ্ছিলেন। ব্রিদিংয়ে প্রবলেম হতে যাদের কাছে গাড়ি ছিল তারা গাড়িতে বসেন ও শহর থেকে দূরে যেতে থাকেন, আর যাদের কাছে গাড়ি ছিল না তাদের মধ্যে অনেকে স্টেশনে এসে জমা হতে থাকে। তারা বুঝে উঠতে পারছিলেন না যে কি করবেন। চারিদিকে কাশি ও কান্নার আওয়াজের সাথে লোকজন বমি করতে থাকে। দস্তগীর এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্মে ছুটে বেড়াচ্ছে, লোকজনকে যেভাবেই হোক সাহায্য করছেন। তিনি আশেপাশে স্টেশনে একটি SOS কল পাঠান, যার ফলে 4টি অ্যাম্বুলেন্স, প্যারামেডিক ও রেলওয়ে ডক্টরস লোকজনকে সাহায্য করতে চলে আসেন। এই সব কিছুর পরেও এই বিষাক্ত গ্যাস থেকে লোকজনকে বাঁচানো খুবই কঠিন ছিল। যে ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা হয়েছিল সেটি ইউনিয়ন কার্বাইড নামক একটি কোম্পানির ছিল। এই কোম্পানি 100 বছরের থেকেও বেশি পুরনো। এই কোম্পানিকে আপনি না চিনলেও এর প্রোডাক্ট আপনি নিশ্চয়ই চিনবেন। এভাররেডি ব্যাটারি এই কোম্পানিরই প্রোডাক্ট। না শুধু ব্যাটারি, তার সাথে পেস্টিসাইড, রকেট ফিউল ও বানাতো এই কোম্পানি। সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এই কোম্পানির বিভিন্ন শাখা। এদের এই প্রোডাক্টগুলো বানাতে বিভিন্ন কেমিক্যাল ইউজ করতে হয়, যার মধ্যে কিছু কেমিক্যাল কোম্পানি তাদের নিজের ফ্যাক্টরিতেই বানাতো। 1984-তে এই কোম্পানি ইউনিয়ন কার্বাইড থেকে নাম চেঞ্জ করে এভাররেডি ইন্ডাস্ট্রি রাখে। ইন্ডিয়াতে এই কোম্পানি UCIL নামে পরিচিত ছিল। এটি খুবই সাকসেসফুল একটি কোম্পানি ছিল। 1969 এটি সেই সাল যখন এই কোম্পানি ভোপাল শহরে একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খোলে একটি বিশেষ ইনসেকটিসাইড বানানোর জন্য, যার নাম ছিল সেভিন। এই সেভিন বানানোর জন্য একটি কেমিক্যালের প্রয়োজন হয়, যার নাম হলো মিথাইল আইসোসায়ানেট অর্থাৎ MIC। এটি খুবই বিষাক্ত ডেঞ্জারাস একটি কেমিক্যাল। সেভিন বানানোর জন্য MIC কে বিদেশ থেকে ইম্পোর্ট করে ইন্ডিয়াতে আনা হতো। সবকিছু ঠিকঠাক চলতে থাকে, কিন্তু 1980-তে গিয়ে কোম্পানির হেভি লসেস হতে থাকে। টাকা পয়সা বাঁচাতে কোম্পানি ঠিক করে MIC ইম্পোর্ট করার বদলে তারা ইন্ডিয়াতেই সেটি বানাবে। কেমিক্যাল বানানো, মিক্স করা এগুলোতে খুবই রিস্ক থাকে, কিন্তু রাজীব গান্ধী সরকার UCIL কে পারমিশন দিয়ে দেন MIC প্রোডাকশনের জন্য। কিছু মাস পরেই কোম্পানি যে সেভিন নামক ইনসেকটিসাইড বানাচ্ছিল ইন্ডিয়াতে তার সেল কমে আসে, কারণ তখন কোম্পানির কম্পিটিশনে অনেক কোম্পানি উঠে আসে ও তারা তাদের প্রোডাক্টের দামও কম রাখে। তাই ইউনিয়ন কার্বাইডের ওপর প্রেশার বাড়ে ও তাদেরও প্রোডাক্টের দাম কমাতে হয়। আর এটা করতে গিয়ে কোম্পানি অনেক জায়গায় পয়সা বাঁচাতে থাকে। কর্মীদের ছাঁটাই করা হয়, কম পয়সায় আনকোয়ালিফাইড কর্মীদের ফ্যাক্টরিতে রাখা হয়। এমনকি পয়সা বাঁচাতে সেফটি প্রিকশনসকেও পুরোপুরি ইগনোর করা হতে থাকে। যেমন যদি কোনো পাইপ খারাপ হতো তাহলে তাকে পুরনো ও সস্তা পাইপ দিয়ে বদলে ফেলা হতো। ফলস্বরূপ ফ্যাক্টরিতে রেগুলার লিকেজ হতে থাকে। ফ্যাক্টরিতে যে এত ডেঞ্জারাস কেমিক্যাল বানানো হচ্ছিল তা সম্পর্কে না তো কর্মীদের বলা হয়েছিল, না বলা হয়েছিল ভোপাল শহরের বাসিন্দাদের। এবার একটু গভীরে যাওয়া যাক যে আসলে সেই ফ্যাক্টরিতে কি চলছিল। যেমনটা আগেই বলেছি, MIC প্রোডাকশন হচ্ছিল এই প্ল্যান্টে। MIC কে লিকুইড ফর্মে 3টি বড় বড় আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে স্টোর করা হতো, E610, E611 আর E619। E610 ও E611 এ MIC রাখা হতো, কিন্তু E619 কে এমার্জেন্সি সিচুয়েশনের জন্য খালি রাখা হতো। আর সেফটির জন্য বাকি ট্যাঙ্ক দুটিতে 60% MIC ভরা হতো আর বাকি 40% প্রেসারাইজ নাইট্রোজেন দিয়ে ভরা হতো, যাতে MIC কে নিজের জায়গায় স্টেবল রাখা যায়। কারণ MIC জল ও হাওয়ার সাথে কন্ট্যাক্টে আসলে একটি এক্সোথার্মিক রিয়াকশন করে,
যেখানে প্রচন্ড হাই টেম্পারেচারের সাথে এক্সপ্লোশন হওয়ার ভয় থাকে। তাই ট্যাঙ্কের প্রেসার ও টেম্পারেচার ওয়ার্কার দ্বারা রেগুলার চেক করা হতো। 3টি ট্যাঙ্কে 2 ধরনের পাইপ থাকতো। একটি পাইপ দিয়ে বিষাক্ত গ্যাস বার করা হতো যা জ্বালানোর জন্য পাঠিয়ে দেওয়া হতো, ও অপর পাইপ দিয়ে নাইট্রোজেন ভরা হতো। যদি সেখানে প্রেসার কমে যেত তাহলে নাইট্রোজেন ভরে প্রেসারকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া হতো। এখানকার কর্মীদের রুটিন ডিউটি ছিল যে পাইপগুলিকে রেগুলার পরিষ্কার করা, আর সেভিন বানানোর সময় যখন এমআইসি দরকার হতো তখন সেফলি বার করা হতো এই ট্যাঙ্ক থেকে। সবই যখন ঠিক ছিল তাহলে প্রশ্ন আসে, কারণ কি ছিল সেদিনকার এত বড় অ্যাক্সিডেন্টের পেছনে? পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টারের পেছনে কোনো একটা বা দুটো কারণ ছিল না। প্রথম কারণ ছিল যে ট্যাঙ্কগুলিতে 60% এমআইসি ভরা হতো সেখানে 75% এমআইসি ভরা হয়েছিল, নর্মালের থেকে 15% বেশি। তৃতীয় ট্যাঙ্ক যে এমার্জেন্সির জন্য খালি রাখা হতো সেখানেও এমআইসি ভরা হয়েছিল, পয়সা বাঁচাতে অল্প জায়গায় বেশি এমআইসি রাখা হচ্ছে। দ্বিতীয়ত 3টি ট্যাঙ্কের মধ্যে 2টি ট্যাঙ্কে প্রেসার বেশি ছিল। তৃতীয়ত যে ইন্ডিকেটর এমআইসি লেভেল দেখাতো সেটা খারাপ ছিল, তাই এমআইসি কম না বেশি আছে সেটা বোঝা যাচ্ছিল না। চতুর্থ কারণ, একটি অ্যালার্ম ছিল যেটি টেম্পারেচার বেশি হয়ে গেলে বেজে উঠত, কিন্তু সেই অ্যালার্মটিকেও অনেক বছর আগেই ডিসকানেক্ট করে দেওয়া হয়েছিল, তাই সেই অ্যালার্মটিও কাজ করছিল না। পঞ্চম কারণ, বিষাক্ত গ্যাসগুলি পাইপ দিয়ে বার করে একটি ফ্লেয়ার স্ক্রাবারের মধ্যে পাঠানো হতো, যেখানে সেই বিষাক্ত গ্যাসগুলিকে জ্বালিয়ে তারপর পরিবেশে ছাড়া হতো। কিন্তু অপারেশনাল কস্ট বাঁচাতে ফ্লেয়ার স্ক্রাবারটিও শাটডাউন করা থাকতো এবং যদি দরকার হতো তবেই শুধু চালানো হতো। সিক্সথ রিজন, প্রতিটা ট্যাঙ্কে একটি প্রেসার কন্ট্রোল রেগুলেটর থাকতো যেটা ট্যাঙ্কের ভেতরে প্রেসার মেনটেন করত, কিন্তু E610 ট্যাঙ্কের সেই প্রেসার কন্ট্রোল রেগুলেটরটিও কাজ করছে, আর কেউ সেটা রিপেয়ারও করায়নি। তাছাড়াও অক্টোবর 1984-তে ইউনিয়ন কার্বাইড প্ল্যান্ট এমআইসি প্রোডাকশন বন্ধ করে দিয়েছিল, শুধু দরকার হলেই ট্যাঙ্কের বাকি এমআইসি ইউজ করা হতো। সপ্তম কারণ, যদি ফ্যাক্টরিতে কোনো ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হতো তার জন্য 2টি অ্যালার্ম লাগানো হয়েছিল। এক অ্যালার্ম ফ্যাক্টরি কর্মীদের জন্য যেটা আস্তে বাজতো, আর একটি অ্যালার্ম শহরের বাসিন্দাদের জন্য যেটা আরো জোরে বাজতো। কিন্তু দ্বিতীয় অ্যালার্ম বন্ধ করা ছিল যার জন্য মানুষ সময় থাকতে শহর ছেড়ে পালাতে পারেনি। এতগুলি সমস্যা ছিল যা কোম্পানি ইগনোর করতে থাকে, যার ফলে এটি পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টারে পরিণত হয়। 2 ডিসেম্বর 1984 রাত 9টার সময় ওয়ার্কার্স তাদের শিফট চেঞ্জ করে। ইউনিয়ন কার্বাইডে নতুন ওয়ার্কার্স আসে ও তাদের রুটিন কাজকর্ম শুরু করে। তারা এমআইসি ট্যাঙ্কে লাগানো পাইপ ধুতে শুরু করে। পাইপে জল দিতে থাকে, কিন্তু পাইপের অপর দিক থেকে জল বাইরে আসছিল না। তারা কিছু ফিল্টার পরিষ্কার করে ও আবার সেম প্রসেস রিপিট করে, কিন্তু দ্বিতীয়বারও জল বাইরে আসে না। এইসব দেখে তারা খুব একটা অবাক হন। তারা সুপারভাইজারকে জানান। সুপারভাইজার তাদের বলেন জল চালিয়ে রাখতে ও পরের শিফটে যারা আসবে তারা জল বন্ধ করে দেয়। সাধারণত পাইপে একটি স্লিপ ব্লাইন্ড নামক একটি বস্তু লাগানো থাকে যা পাইপ পরিষ্কারের সময় জলকে ট্যাঙ্কে যাওয়া থেকে আটকায়, কিন্তু ওই পাইপে সেই স্লিপ ব্লাইন্ড লাগানো ছিল। প্রায় 10টার সময় এমআইসি ভর্তি ট্যাঙ্কে জল ঢোকা শুরু হয়। যেমনটা আগেই বলেছি, এমআইসি জলের সাথে এক্সোথার্মিক একটি রিয়াকশন করে যেখানে প্রচুর হিট ও বিষাক্ত গ্যাস তৈরি হয়। সেখানে যারা কাজ করছিলেন তারা বেশিরভাগই আন্ডার কোয়ালিফাইড ছিল, তাই তাদের অতটাও জ্ঞান ছিল না তার ফলে কি হতে পারে, তাই তারা সবকিছু ইগনোর করে। প্রায় 1 ঘন্টা পর ফ্যাক্টরিতে নতুন কর্মী আসে। তারা লক্ষ্য করে তাদের চোখ জ্বলছে, তাই তারা ট্যাঙ্কের কাছে গিয়ে ট্যাঙ্কের প্রেসার চেক করে। প্রেসার নর্মালের থেকে একটু বেশি ছিল, তাই তাদের সেটা সেফ মনে হয়েছে, কিন্তু তাদের চোখ জ্বালা বন্ধ হয়, তাই তারা ভাবেন হয়তো কোথাও লিক হচ্ছে, তাই তারা লিক খুঁজতে থাকে। এর মধ্যে সুমন দে নামক একজন কর্মী পাইপের এক জায়গা থেকে লিকুইড টপকাতে দেখে। It was leaking. কিন্তু কর্মীরা সব ইগনোর করে ও টি ব্রেক নিতে যায়। কিন্তু 12টা 30-এ সমস্ত কর্মী রিয়েলাইজ করে এখানে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রেসার রিডিং খুব বেশি ছিল। ভেবে দেখুন, ট্যাঙ্ক মাটির নিচে ছিল ও উপরে কংক্রিট ঢালাই ছিল, কিন্তু প্রেসার এত বেশি ছিল যে সেই কংক্রিটও ভাঙতে শুরু করে। সুমন অ্যালার্ম রুমে দৌড়ায় অ্যালার্ম বাজাতে। E610 ট্যাঙ্ক থেকে খুব স্পিডে গ্যাস বার হতে থাকে, আর এতক্ষণ পর গিয়ে পাইপ ধোয়ার জন্য যে জল চালানো হয়েছিল তা গিয়ে বন্ধ করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক দেরি হয়ে যায়। এমআইসির সাথে জল মিশে যে বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছিল তা খুব স্পিডে বার্নিং চেম্বার দিয়ে বাইরে বার হতে থাকে, যা জ্বালানো আরো বেশি রিস্কি ছিল। তাই কর্মীরা সেই গ্যাসে জল ঢালার চেষ্টা করে, কিন্তু গ্যাস যেখান থেকে বার হচ্ছিল তা খুবই উঁচুতে ছিল, তাই জলও সেখানে পৌঁছায়। প্রায় রাত 1টার সময় ওখানে উপস্থিত সবাই বুঝে যান পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, তাই তারা ফ্যাক্টরি খালি করতে শুরু করে। 1টার পর থেকে গ্যাস প্রায় পুরো শহরে ছড়াতে থাকে। কিছুজন ঘুমের ঘরে তো কিছুজন কাঁদতে কাঁদতে বমি করতে করতে মারা যান। আর যারা কাছের হসপিটালে পৌঁছান সেখানেও ডাক্তাররা কোনো সাহায্য করতে পারেন না, কারণ তারা জানতেনই না চারিদিকে কি হচ্ছে বা কি গ্যাস লিক হয়েছে। কিন্তু ডাক্তাররা পেশেন্টদের অক্সিজেন দেন তাদের শ্বাসকষ্ট আটকাতে, কিন্তু বেশি অক্সিজেন এই গ্যাসের সাথে আরো ভয়ঙ্করভাবে রিঅ্যাক্ট করে, যার জন্য অনেক পেশেন্ট হসপিটালে অক্সিজেন দেওয়ার ফলেই মারা যায়।
পরের দিন সকালে হাজার হাজার মানুষ মারা গিয়েছিলেন, রাস্তায় পশু পাখির মৃতদেহ পড়েছিল। এই সাথে এই গ্যাস দুর্ঘটনা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টারে পরিণত হয়। মধ্যপ্রদেশের গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী মাত্র 3000 লোক সেই দুর্ঘটনায় মারা যান, কিন্তু ওখানকার ডাক্তার, লোকাল পপুলেশন ও এনজিও পরিষ্কারভাবে জানিয়েছিলেন 2 আর 3 ডিসেম্বরের রাতে 10,000-এরও বেশি লোকের মৃত্যু হয়। আর ভোপাল দুর্ঘটনায় আজ পর্যন্ত প্রায় 30,000 লোক নিজের প্রাণ হারান। তাছাড়াও ভোপাল শহরে যে 8.5 লক্ষ বাসিন্দা ছিলেন, তার মধ্যে 5.5 লক্ষ বাসিন্দা এই গ্যাস লিকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হন। কেউ অন্ধ হয়ে যায়, কোনো প্রেগনেন্ট মহিলা নিজে বাঁচলে তার বাচ্চা মারা যায়, কিছুজন পঙ্গু হয়ে যায়। ইউনিয়ন কার্বাইড নামক কোম্পানির চেয়ারম্যান ছিলেন ওয়ারেন অ্যান্ডারসন। 7 ডিসেম্বর তিনি আমেরিকা থেকে ভোপালে আসেন। ভোপাল শহরে আসতেই তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়, কিন্তু অ্যারেস্টও করা হয় কোথায় না, তাদের কোম্পানির গেস্ট হাউসে। কিছু ঘন্টা পরেই তাকে বেল দিয়ে দেওয়া হয় ও তাকে অফিসিয়াল গাড়িতে ভোপাল এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় ও স্পেশাল ফ্লাইট বুক করে দিল্লি পাঠানো হয় ও দিল্লি থেকে তিনি আমেরিকাতে পালান ও আর কখনো ফিরে আসেন না। তখনকার সরকার রাজীব গান্ধী যেভাবে তাকে পালাতে সাহায্য করেন, সেটা কখনো ভোপাল শহরের মানুষদেরকে ন্যায় বিচার দেয় না। ফর্মার এক্সটার্নাল মিনিস্টার সুষমা স্বরাজের মতে রাজীব গান্ধী ছিলেন যিনি ওয়ারেন অ্যান্ডারসনকে আমেরিকা পালাতে সাহায্য করেছিলেন। গুলাম দাস্তাগির, যার কথা ভিডিওর প্রথমে বলেছিলাম, তিনি তার স্ত্রী ও 4টি বাচ্চার সাথে ভোপালের পুরনো শহরে থাকতেন, যা মাত্র 3 কিলোমিটার দূরে ছিল এই ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরি থেকে। কিন্তু দাস্তাগির নিজের পরিবারের কথা ভেবে সেখান থেকে পালান না। তিনি স্টেশনে থেকেই যেমনভাবে সম্ভব লোকজনকে সাহায্য করেন। যত ট্রেন সেই স্টেশনে আসছিল, সবাইকে স্টেশনে থামতে না দিয়ে স্টেশন থেকে বার করেন। তিনি নিজের প্রাণও বাঁচিয়ে ফেলেন, কিন্তু তিনি জীবনের শেষ 19 বছর বেশিরভাগ সময় হসপিটালেই কাটান। 2003 সালে গিয়ে তিনি দেহ ত্যাগ করেন। সেই রাতে তিনি হাজার হাজার মানুষের প্রাণ বাঁচান নিজের চিন্তা না করে। তাই তিনি আজও মানুষের মনে আনসাং হিরো হিসাবে জায়গা করে নিয়েছেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, আর এরকম আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য।